নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি সুপার কোয়ালিটি মার্কেট লিডিং হাই গ্রোথ কোম্পানি ডিসকাস করব। যে কোম্পানি প্রাইস হিসেবে তার টপের থেকে 50% ডিসকাউন্টে তো নেমে এসেছে, কিন্তু এ কোম্পানির যদি আমি হিস্ট্রির গ্রোথের কথা বলি তাহলে লাস্ট 3 বছরে কোম্পানি 65%-এর আশেপাশে প্রফিটকে গ্রোথ করতে সক্ষম হয়েছে এবং লাস্ট 5 বছরেও কোম্পানি 45% তার প্রফিটকে গ্রোথ করে দেখিয়েছে। এবং এই ওভারঅল ইন্ডাস্ট্রি, যেই ইন্ডাস্ট্রি থেকে কোম্পানি বিলং করছে, এই ইন্ডাস্ট্রি নেক্সট 5 বছরে 21% সিএজিআর গ্রোথের আউটলুক দেখা যাচ্ছে। এমনকি কোম্পানি ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশনের সাথে সাথে ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট গ্রোথ এবং সব থেকে হাইয়েস্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে বসে আছে। স্পেসিফিকলি এই কোম্পানিটা সিলেকশনের পেছনে বা এই ইন্ডাস্ট্রি নিয়ার ফিউচারে কেন গ্রোথ করবে বা কতটা গ্রোথ করবে, যদি তার বেসিক 3টে বা 4টে পয়েন্টস আপনার সাথে ভিডিওর ফার্স্ট পার্টে শেয়ার করি, তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রি কোম্পানি ইএমএস বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট থেকে, যেখানে 2030 পর্যন্ত এই ওভারঅল ইন্ডাস্ট্রি $500 বিলিয়ন টার্গেট দেখা যাচ্ছে। মানে নেক্সট 5 বছরে টোটাল ইন্ডাস্ট্রি 21% সিএজিআর গ্রোথ করতে পারে। তার সাথে এই কোম্পানির যদি আমি 3টে স্পেসিফিক টার্গেটের কথা বলি, যে কারণে এই কোম্পানিটাকে বর্তমানে ইন্ডিয়ার সব থেকে টপ গ্রোথ কোম্পানি লিস্টে রাখা যেতে পারে, আর এই ইন্ডাস্ট্রিতে তো কোম্পানি 1 নম্বর পজিশনে লাস্ট বহু বছর ধরে রয়েছে, যেখানে কোম্পানি 40 থেকে 60 মিলিয়ন ইউনিট মোবাইল এক্সপোর্টের টার্গেট রাখছে বা ম্যানুফ্যাকচারিং এর টার্গেট রাখছে নেক্সট বছরে। এবং তার সাথে কোম্পানির টেলিকম কম্পোনেন্টসে এক্সপোর্ট মার্কেটে 1 বিলিয়ন ইউনিট এক্সপোর্টের টার্গেট করছে ভবিষ্যতে। আর এটা কত বড় ইউনিট আশা করছি আপনারা বুঝতে পারছেন। আজকের দিনে এক একটা মোবাইল 30, 35, 40 হাজার টাকা নিচে পাওয়া যাচ্ছে না। আর তার সাথে এ কোম্পানি এছাড়াও অটোমোটিভ কম্পোনেন্ট এক্সপোর্টের টার্গেট রাখছে, ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং এর টার্গেট রাখছে এবং ক্যামেরা মডিউলের এক্সপোর্টও কোম্পানি বিশাল বড় গ্রোথের টার্গেট রাখছে। দীর্ঘমেয়াদী যদি ইপিএস গ্রোথের কথা বলি, তাহলে ইন্ডিয়ার যত মার্কেট লিডিং বলতে পারেন অপারেটরসের কথা বলুন অথবা যে সমস্ত ব্রোকার হাউস রয়েছে তাদের কথা বলুন, মিনিমাম 20% গ্রোথ থেকে ম্যাক্সিমাম 40% পর্যন্ত গ্রোথের আউটলুক অ্যানালিস্টরা এই কোম্পানিতে দিয়ে রেখেছে। বর্তমানে কোম্পানি এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে তার টপের থেকে 50% ডিসকাউন্টে চলে এসেছে। আপনারা আইডিয়া করে বলুন যে আমি কোন কোম্পানিটা নিয়ে এই ভিডিওতে ডিসকাস করতে চাইছি, কমেন্টস করে নিন। চলুন এবার কোম্পানিটা আমি আপনাদের ডিসকাস করি। আজকের ভিডিওতে আমি আপনার সাথে ডিকসন কোম্পানিটার বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, বিজনেসের লং টার্মে কি রিস্ক রয়েছে, কারণ এই 50% ডিসকাউন্টে আমাদের অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত, অথবা কোম্পানির যে শর্ট টার্ম রিস্কও রয়েছে এই রিস্কটাকে কোম্পানি ছোট করার জন্য কি কি কাজ করছে, গ্রাউন্ড লেভেলে কি কাজ হচ্ছে, সেই বেশ কিছু পয়েন্টস, এমনকি কোম্পানির বর্তমান ভ্যালুয়েশন, কোম্পানির ফিউচারে গ্রোথের আউটলুক, অতীতের গ্রোথ, সমস্ত পয়েন্টস এক এক করে আপনার সাথে শেয়ার করব। চলুন সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেস মডেলটা বুঝিয়ে দিই আপনাদের খুব শর্টে, তাহলে আপনারা কোম্পানিতে কনফিডেন্স পাবেন। আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব, ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, কিন্তু যে কোম্পানি লাস্ট 5 বছরে অলরেডি বিশাল বড় রিটার্ন প্রোভাইড করেছে, তারপরে এই 50% ডিসকাউন্টে কোনো ধরনের ভ্যালু ট্র্যাপ হিসেবে দেখা উচিত নাকি অপরচুনিটি হিসেবে দেখা উচিত, বিজনেস মডেল পড়লেই সবার আগে আপনারা বুঝতে পারবেন সেই পয়েন্টসটা। তো যদি আমি বিজনেসের কথা বলি, তাহলে ডিকসন বর্তমানে ইন্ডিয়ার ইএমএস বিজনেসে মানে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস হিসেবে যদি আপনি দেখেন, ইন্ডিয়াতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে। এবং কোম্পানি B2B বিজনেস সেগমেন্ট থেকে বিলং করলেও কোম্পানির কাছে বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যেটা নেক্সট পার্টে আমি এক এক করে আপনার সাথে ডিসকাস করছি। এবং কোম্পানির বিজনেসটাকে যদি আমি মেইন ভাগ করি, তাহলে মেইনলি কোম্পানি দু ধরনের বিজনেস মডেল করে থাকে। সবার প্রথম হচ্ছে ওডিএম, যেটাকে আমরা বলে থাকি অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং, মানে যেখানে কোম্পানি নিজে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টও করবে এবং পুরো প্রোডাক্টটাকে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করবে, R&Dও নিজের থাকবে এবং ম্যানুফ্যাকচারিংও কোম্পানি নিজে করবে, সেটাকে আমরা বলছি ওডিএম, যেখানে কোম্পানি টিভি এবং ওয়াশিং মেশিনে কাজ করছে। এছাড়াও কোম্পানির সেকেন্ড বিজনেস মডেল, যেটাকে আমরা বলছি ওইএম, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং। আর এখানে কোম্পানি ব্র্যান্ড ডিজাইন কোম্পানিকে দিয়ে দেবে, মানে আপনার প্রোডাক্টের ডিজাইন আমাকে দিয়ে দেবে, আমি শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং করবো বা অ্যাসেম্বল করবো, যেখানে বড় ভলিউমে কাজ হচ্ছে। আর এখানে কোম্পানি
মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া এবং গ্লোবাল মার্কেটের বেশ কিছু মার্কেট লিডিং মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর জন্য মোবাইল পার্টস বা মোবাইল ম্যানুফ্যাকচারিং করছে। কি কি করছে সেটা একটু পরে ডিসকাস করব। এবং এটা কিন্তু একটা অ্যাসেট লাইট বিজনেস, যে কারণে মাথায় রাখবেন খুব ফাস্ট কিন্তু কোম্পানি তার টাকাটাকে ঘুরিয়ে ঘরে আনতে পারে। কোম্পানির বিজনেসে দীর্ঘমেয়াদী যদি কিছু ব্যবসায়িক কার্যক্রমের কথা বলি, যেখানে প্রথম বিজনেস সেগমেন্টে কোম্পানি মোবাইল ইএমএসে বর্তমানে 80 থেকে 90% রেভিনিউ ডিপেন্ড করছে, যেখানে স্মার্টফোন, হেয়ারেবলস, ওয়ারেবলস এবং টেলিকম ইকুইপমেন্টস যেরকম ওয়াইফাই রাউটারের মতন কাজগুলো, তার সাথে মাইক্রোওয়েভ রেডিওস, এগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। এর মধ্যে ল্যাপটপ চলে আসে, পিসি চলে আসে, এই সমস্ত প্রোডাক্টগুলো কোম্পানি চলে আসছে, আর এটা খুব হাই ভলিউমে কোম্পানি কাজ করছে। তার সাথে কনজিউমার ইলেকট্রনিক বিজনেসে কোম্পানি এলইডি টিভি এবং রেফ্রিজারেটর এবং ডিসপ্লে মডিউলগুলো ম্যানুফ্যাকচারিং করছে। হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে যদি আমি আসি, তাহলে ওয়াশিং মেশিন এবং সেমি এবং ফুল, মানে সেমি এবং তার সাথে ফুল অটোমেটিক দুটোই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। তার সাথে লাইটিং বিজনেস সেগমেন্টও কোম্পানি এলইডি বাল্ব, টিউব লাইট এবং ইনডোর অথবা আউটডোর সমস্ত ধরনের লাইটগুলো জয়েন্ট ভেঞ্চারে কোম্পানি সিগনিফাইয়ের সাথে কাজ করে ম্যানুফ্যাকচারিং করছে। এবং এই সমস্ত বিজনেসের সাথে সাথে কোম্পানি অন্যান্য কিছু বিজনেসও করে থাকে, যেরকম কোম্পানি রিভার্স লজিস্টিক বিজনেস সেগমেন্ট থেকে মেরামত এবং রিফারবিশমেন্টের কাজও করে থাকে সিসিটিভি এবং সিকিউরিটি ডিভাইসগুলোর। চলুন এবার যদি কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কিছু পয়েন্টসে আসি, যেটা এই ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে এই কোম্পানিকে আদার্স কোম্পানিগুলোর তুলনায় বেশ কিছু বিজনেসে মোট এনে দিচ্ছে অথবা কম্পিটিটিভ অ্যাডভান্টেজে হেল্প করছে। এই কোম্পানি স্কেলের সুবিধা রয়েছে, যেখানে ভারতের সব থেকে বড় ইএমএস প্লেয়ার হওয়ার কারণে, যার ফলে কোম্পানি কস্ট লিডারশিপের অ্যাডভান্টেজ পাচ্ছে এবং ভলিউমের অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। যেহেতু কোম্পানির কাছে খুব হাই ভলিউমে কাজ হচ্ছে, আর এর আশেপাশে কোম্পানি যে লেভেলে হাই ভলিউম গ্রোথ করছে বা ভলিউমে কাজ করছে, এর আশেপাশে দাঁড়ানোর মতন কোম্পানিও মার্কেটে নেই, যেটা কোম্পানিকে কস্ট কাটিং এ হেল্প করছে এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এনে দিচ্ছে। আর B2B কোম্পানিতে এমনিতেই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কম থাকে, তারপরও ডিক্সন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেখাচ্ছে, এটা যে কোনো কোম্পানির জন্য বিশাল বড় পজিটিভ সাইন। এবং একই সাথে ODM ক্যাপাবিলিটি প্লাস ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের জন্য শুধু অ্যাসেম্বল নয়, কোম্পানি কম্পোনেন্টস যেমন ক্যামেরা মডিউল, ডিসপ্লে এবং পিসিবি নিজেই তৈরি করছে, যেটার জন্য কিন্তু কোম্পানি অলরেডি ECMS এর অনুমোদন পেয়ে গেছে, যেটাও কোম্পানির জন্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আর সব থেকে বড় অ্যাডভান্টেজের মধ্যে PLI স্কিমের আন্ডারে এই কোম্পানি পড়ে যাচ্ছে, এবং এর সাথে সাথে কোম্পানি নেক্সট প্রজেক্টের মাধ্যমে PLI 2 প্রোগ্রামের মাধ্যমেও ECMS এর উপর ফোকাস করছে, যেটাও কোম্পানিকে বেশ কিছু অ্যাডভান্টেজ এনে দেবে। তবে অ্যাডভান্টেজের সাথে সাথে এই বিজনেসের একটা ডিসঅ্যাডভান্টেজও বুঝতে হবে, যদিও এটা শর্ট টার্ম নেগেটিভিটি আসবে। এই যে কোম্পানি PLI স্কিমের মাধ্যমে যে বেনিফিটগুলো পাচ্ছে, PLI স্কিম বন্ধ হয়ে গেলে শর্ট টার্মে কিন্তু কোম্পানিতে কিছু রিস্ক আসতে পারে, যেটা নিয়েও আমি একটু পরে আপনার সাথে ডিসকাস করব। আরও একটি অ্যাডভান্টেজের মধ্যে অপারেশনাল এক্সেলেন্স, যেখানে কোম্পানি ROC 42% জেনারেট করছে এবং ROE 32% জেনারেট করছে। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, একটা B2B সেগমেন্ট থেকে বিলং করার পরেও কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ নেগেটিভ হয়েছে। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ নেগেটিভ কখন হতে পারে? যখন আপনি অন্যের টাকায় ব্যবসা করার অপরচুনিটি পাচ্ছেন। মানে সিম্পল ভাবে খুব সহজে এটা বোঝানো যায় যে আপনি যার কাছ থেকে র ম্যাটেরিয়াল কিনছেন তার কাছ থেকে বাকিতে কিনছেন, কিন্তু যার কাছে আপনি ফিনিশ প্রোডাক্ট বিক্রি করছেন তার কাছে আপনি ক্যাশে বিক্রি করছেন। সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ নেগেটিভ হতে পারে, যদিও আরো অনেক কারণেও হতে পারে, তবে এটাই কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ডেজের জন্য সব থেকে বেস্ট এক্সাম্পল হতে পারে বলে আমি আপনার সাথে শেয়ার করছি। আর এই PLI স্কিমের যে রিস্কটা কোম্পানির জন্য থাকছে শর্ট টার্মে, সেটাকেও কিন্তু কোম্পানি ছোট করার জন্য বেশ কিছু কাজ হচ্ছে গ্রাউন্ড লেভেলে। যেমন FY26-এ কোম্পানি মার্জিনে 50 থেকে 60 BPS এ প্রেসার আসতে পারে এই PLI স্কিম যদি কোনো কারণবশত চলে যায়। আর সেটাকে ছোট করার জন্য কোম্পানির জয়েন্ট ভেঞ্চারে HKC এবং ভিভো মোবাইল, আমরা যে ভিভোর ফোনগুলো ইউজ করছি তার সাথে এবং সিগনিফাইয়ের সাথে কম্পিটেন্টে ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্ট দিয়ে এটাকে কাউন্টার করার চেষ্টা করছে। এবং দীর্ঘমেয়াদী আউটলুক, যেটা একটু আগে আমি আপনার সাথে শেয়ার করলাম, ইন্ডিয়ার যত অ্যানালিস্টরা রয়েছে সবাই কিন্তু এই কোম্পানিকে মিনিমাম 20% এবং ম্যাক্সিমাম দিকে এই কোম্পানিকে 40% পর্যন্ত আউটলুক দেখাচ্ছে।
চলুন খুব শর্টে কোম্পানির দুটো তিনটে বেসিক অ্যাডভান্টেজ বোঝাবো, তারপরে ডাইরেক্টলি আমি আপনাদের স্ক্রিনারের উপরে নিয়ে যাব এবং স্ক্রিনারে কোম্পানির টোটাল ভ্যালুয়েশনটা বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি বেসিক দুটো তিনটে পয়েন্টসে আপনাদের আসি, তাহলে লাস্ট 9 মাসের যদি FY26 এর পারফরমেন্সে আসি, তাহলে কোম্পানির রেভিনিউ 36% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করে দেখিয়েছে এবং কোম্পানির এবিডা যদি আপনি দেখেন, তাহলে কোম্পানি তার এবিডাকেও কিন্তু 94% ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ করেছে। আর 94% এবিডা ইনক্রিজ করা এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। কোম্পানির এবিডা মার্জিন যেটা লাস্ট 9 মান্থ যদি আপনি আগের বছরের সাথে এবার তুলনা করেন, তাহলে 3.8% থেকে ইনক্রিজ করে 5.4% নিয়ে গেছে এবং বর্তমানে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ মাত্র 7 ডেজ রয়েছে। মাত্র 7 দিনের মধ্যে কোম্পানির টাকা কোম্পানির কাছে ঘরে চলে আসে। এবং যদি আমি কোম্পানির প্যাটে আসি, প্রফিট আফটার ট্যাক্স, তাহলে কোম্পানি এটাকে 75% ইনক্রিজ করে দেখিয়ে দিয়েছে। নেক্সট ডেটাতে এখানে কোম্পানির ROCE এবং ROE কে আমি মার্ক করে রেখেছি। বর্তমানে কোম্পানি 45.1% লাস্ট 9 মাসে ROCE জেনারেট করেছে এবং ROE কোম্পানি 32% জেনারেট করেছে B2B সেগমেন্টের কোম্পানি হওয়ার পরে। যদি আমি কোম্পানির বিজনেস ওয়াইজ যে আলাদা বিজনেস সেগমেন্টগুলো রয়েছে, কোন সেগমেন্ট থেকে কোম্পানি কতটা গ্রোথ করছে, এখানে কোম্পানির মোবাইল এবং আদার্স EMS ডিভিশন যদি আমি দেখি, তাহলে FY25 এ যদি আমি লাস্ট 9 মান্থে দেখি, সে সময় কোম্পানির 23,942 কোটি রেভিনিউ ছিল, সেটাকে ইনক্রিজ করে 45% আপ ট্রেন্ডে নিয়ে গেছে এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 803 কোটি থেকে গ্রোথ করে এটাকে 1,216 কোটিতে নিয়ে গেছে, যেটা 51% আপসাইড। এবং যদি আমি কোম্পানির কনজিউমার ইলেকট্রনিক্স বিজনেস সেগমেন্টে দেখি, মানে এলইডি টিভি এবং রেফ্রিজারেটর যেখানে লো ভলিউমে কাজ হয়, সেখানে কোম্পানি লাস্ট 9 মাসে রিডিউস হয়েছে ভলিউম রেভিনিউতে, যেটা 24% রিডিউস হয়েছে। কিন্তু এখানে চিন্তা করার কোনো বিষয় নেই, যেখানে আগের স্লাইডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 34,700 কোটি কোম্পানির রেভিনিউ রয়েছে, সেখানে এই সেগমেন্টে মাত্র 2,100 কোটি রেভিনিউ। মানে যেই সেগমেন্টে ডিপ এসেছে সেই সেগমেন্টে কোম্পানির যত সামান্য রেভিনিউ আসে। আর অপারেটিং প্রফিট কিন্তু এখানে মেনটেন রয়েছে, অপারেটিং প্রফিটে কোনো ডিক্লাইন আসেনি। আর যদি আমি হোম অ্যাপ্লায়েন্সেসে আসি, এখানে কোম্পানি লাস্ট 9 মাসে ইনক্রিজ করেছে রেভিনিউকে 3% এবং অপারেটিং প্রফিটকে 12% ইনক্রিজ করে দেখিয়ে দিয়েছে। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টকে ইনডেপথ অ্যানালাইসিস বোঝানোর জন্য আমি আপনাদের সাথে স্ক্রিনার শেয়ার করছি। আশা করছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। কোন কোম্পানি নিয়ে ডিসকাস করছি সেটাও আপনাদের স্ক্রিনের উপর চলে এসেছে, ডিক্সন টেকনোলজি। ডিক্সন ইন্ডিয়ার EMS ম্যানুফ্যাকচারিং এর মার্কেট লিডিং কোম্পানি। 18,000 যেখানে কোম্পানির হাই ছিল 52 উইক হাই, সেখান থেকে 50% ডিসকাউন্টে কোম্পানি চলে এসেছে অলমোস্ট 50% ডিসকাউন্ট 9,920 টাকাতে। এবং ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানি 42-এর PE রেশিও ডিমান্ড করছে, যেটা প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও বা PEG রেশিও বলছে যে 42-এর PE রেশিও কোম্পানির প্রফিট গ্রোথ হিসেবে সুপার পজিশনে রয়েছে। যে হিসেবে কোম্পানির রিটার্ন রেশিও জেনারেট করে 32% এবং 40%, এটা একটা সুপার কোয়ালিটি কোম্পানির সাইন দেখায়। কোম্পানির ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে। আর দেখুন এই যে 42-এর PE রেশিও কোম্পানি ডিমান্ড করছে, আমি যদি কোম্পানির মিডিয়ান PE-তে আসি, তাহলে লাস্ট 1 বছর আগেও যদি আপনি কোম্পানির PE দেখতেন, সেটা কত ছিল? 150, 170। সে সময় আমি আপনাদের সাবধানও করেছিলাম যে এই কোম্পানি এই হাই ভ্যালুয়েশনে কোনো মতেই নেওয়া উচিত নয়। সেখান থেকে বর্তমানে সুপার ডুপার PE কন্ট্রাকশন হয়েছে, 42-এর PE-তে চলে এসেছে, মানে 70% PE কন্ট্রাকশন। তো অবশ্যই আমি মনে করছি এই লেভেলে এই কোম্পানিটাকে এখন দেখার মতন পজিশনে আমরা পেয়ে গেছি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে বাম্পার লেভেল গ্রোথ, এ নিয়ে কোনো ডাউটই নেই। আগের বছরে কোম্পানি 38,800 কোটির সেলস ছিল, এটাকে গ্রোথ করে কোম্পানি 48,000-এ নিয়ে গেছে ট্রেলিং 12 মান্থে, এখনো ইয়ার কমপ্লিট হয়নি। এবং যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, 375 কোটি থেকে 1233 কোটি, সেখান থেকে 1811 কোটি, সুপার ডুপার রিটার্ন। এবং লাস্ট 3 বছর, 5 বছর, 1 বছর বা 10 বছর সব সময়তেই কোম্পানি অ্যাভারেজ মিনিমাম 45%-এর উপরে প্রফিট গ্রোথ করে দেখিয়েছে। আর 1 বছরে কোম্পানির প্রাইস এক্সট্রিমলি নেগেটিভে চলে এসেছে। আমার মনে হয় এটাকে অপরচুনিটি হিসেবে দেখা উচিত, কারণ কোম্পানির রিটার্ন অন ইকুইটিতে কিন্তু কোনো ডিক্লাইন আসে। কন্টিনিউয়াসলি কোম্পানি তার রিটার্ন অন ইকুইটিকে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে। ব্যালেন্স শিটে কোম্পানির বাম্পার লেভেল ক্যাপেক্সও করছে, যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখে বুঝতে পারছে। মানে অতীতে যে কোম্পানি গ্রোথ করেছে
ভবিষ্যতেও যে কোম্পানি গ্রোথকে মেনটেন করতে পারবে সেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বোঝা যায়। কারণ ফিক্সড অ্যাসেট যখন কোম্পানির বাড়ছে, তার মানে কোম্পানির এখানে কি বাড়ছে আপনারা দেখতে পারেন যে কোম্পানির প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হিউজ পরিমাণে বাড়ছে। আগের বছরে যেখানে ছিল 1431 কোটির প্ল্যান্ট এবং মেশিনারি, সেটাকে ইনক্রিজ করে 2232 কোটির প্ল্যান্ট এবং মেশিনারি। আর কোম্পানির ইনটেনজিবল অ্যাসেট রয়েছে 620 কোটি। এবার লেটেস্ট ইনটেনজিবল অ্যাসেট আমাদের কি বোঝায়? যদি আপনি কোনো নতুন ব্র্যান্ড পারচেস করেছেন, সেটাকে বলা হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট। তো কোম্পানি হাই গ্রোথ অতীতেও করেছে এবং ভবিষ্যতের গ্রোথের উপর কোম্পানি ফোকাস রয়েছে। সিডাব্লিউআইপি মানে হচ্ছে কোম্পানির ওয়ার্কিং প্রোগ্রেসে যে কাজটা চলছে, সেটাকে আমরা বলছি সিডাব্লিউআইপি, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। এখানেও কোম্পানির লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট সিডাব্লিউআইপি লাস্ট 5 বছরে রয়েছে, এমনকি লাস্ট এবছরের সব থেকে হাইয়েস্ট। তাহলে এটাও কিন্তু ভবিষ্যতে কনভার্ট হবে, কোম্পানিকে একটা বাম্পার লেভেল রেভিনিউ জেনারেট করতে হেল্প করবে। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস সুপার পজিশনে রয়েছে। এবং যদি আমি সব থেকে যেটা পজিটিভ সাইড, একটা B2B এর কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ মাত্র 2 দিন 3 দিন এবং এখানে নেগেটিভও চলে গেছে, এটা খুবই পজিটিভ সাইড। মানে মাত্র 2-3 দিনের মধ্যে আপনার ক্যাপিটাল ঘুরে আপনার ঘরে চলে আসছে, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। রিটেল পাবলিকের পার্টিসিপেশন মেইনটেইন চলছে 11 থেকে 23%। এফআইআই এখানে যেটুকু শেয়ার বিক্রি করেছে, সমস্ত শেয়ার এখানে ডিআইআই কন্টিনিউয়াসলি পারচেস করেছে, 22% থেকে ইনক্রিজ করে 29%। আর লাস্ট 3-4-5 বছরে যেটা সব থেকে হাইস্ট ডিআইআই স্টেকে এই কোম্পানি বসে আছে। এবং এত ভালো একটা কোয়ালিটি কোম্পানি, যেই ইন্ডাস্ট্রি ফিউচারে এত ভালো গ্রোথ করতে পারে। এখন তো কোম্পানি ওয়াশিং মেশিন তৈরি করছে, রেফ্রিজারেটর তৈরি করছে, মোবাইলের ডিসপ্লে তৈরি করছে, ভবিষ্যতে কোম্পানি এয়ার কুলার ম্যানুফ্যাকচারিং করবে, ভবিষ্যতে কোম্পানি এসি ইউনিটসগুলো ম্যানুফ্যাকচারিং করবে, ভবিষ্যতে কোম্পানি কি কি করবে, রিস্ট ওয়াচগুলো ম্যানুফ্যাকচারিং করার অপরচুনিটি আছে। নতুন নতুন অন্য কোনো কোম্পানির কাছ থেকে অর্ডার আসবে, যেমন ভিভোর সাথেও কোম্পানি টাই-আপে কাজ শুরু করে দিয়েছে। এবং মাথায় রাখবেন এই ওভারঅল ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে যে লেভেলের গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং যে লেভেলের লো কস্ট লেবারের বেনিফিট কোম্পানি পাবে, ভবিষ্যতে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজিতে এই কোম্পানি সব থেকে পারফেক্ট ফিট বসছে। তো আমার মনে হয় অবশ্যই এই কোম্পানিটাকে আমরা চেক আউট করতে পারি। 50% প্রাইস ডিসকাউন্ট এবং 60% কোম্পানির প্রফিটের গ্রোথের হিস্ট্রি রেকর্ড, এর থেকে বেটার কোম্পানি আমার মনে হয় ইন্ডিয়াতে বর্তমানে খুঁজলে খুব কমই পাওয়া যাবে। তবে রিস্ক কোম্পানিতে একটাই রয়েছে, যে এই কোম্পানিকে যদি আপনি লাস্ট 5 বছরের রিটার্ন হিসেবে দেখেন, তাহলে লাস্ট 5 বছরের প্রাইসে যদি আমি আসি, 3,700 থেকে কোম্পানির প্রাইস উঠে এখন চলে গেছে 10,000। তার মানে 3,000 থেকে 10,000 3 গুণের উপরে তো কোম্পানি প্রাইস অ্যাপ্রিসিয়েট হয়েছে। এবং লাস্ট কিছু বছরে কোম্পানি সুপার ডুপার রিটার্ন দিয়েছে। 2019-এ 400 টাকার কোম্পানিটা এখানে 17-18,000 পর্যন্ত টাচ করেছিল। তো এত বড় অ্যাপ্রিসিয়েশনের পরে কোম্পানিতে রিস্ক থাকতে পারে, যদিও সুপার গ্রোথ কোম্পানি, সুপার কোয়ালিটি কোম্পানি, ভ্যালুয়েশন ওয়াইজ বাম্পার লেভেলে চলে এসেছে। এখান থেকে পিই এক্সপেনশন এবং ইপিএস গ্রোথ দুটোরই বেনিফিট কোম্পানিতে পেতে পারে, যেটা মাল্টিব্যাগারের একদম পারফেক্ট সূত্র। তবে এটা ইকুইটি মার্কেট, এখানে সেন্টিমেন্টের খেলের কারণে যে কোনো সময় কোয়ালিটি কোম্পানিও ডিসকাউন্টে কিছু সময়ের জন্য বা কিছু বছরের জন্য থাকতে পারে। তো নিজের রিস্ক বুঝে নিজে ডিসিশন নেবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশন নেবেন। আমার তরফ থেকে ভিডিওটাকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেওয়ার চেষ্টা করবেন না। আর এই সমস্ত অ্যানালাইসিস পছন্দ হলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। ফ্যামিলি মেম্বার্স বা বন্ধু বান্ধবকে যদি কোয়ালিটি কোম্পানি খুঁজছে, তাকেও এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর এই ধরনের অ্যানালাইসিস যদি আপনি এর থেকেও অ্যাডভান্স পয়েন্ট শিখতে চাইছেন, কোনো কোম্পানিকে মার্কেট সাইকেলের সাথে ম্যাচ করে কি করে ডিসিশন নেবেন যে এই কোম্পানি পরের বারের বুল মার্কেটে পারফর্ম করবে কিনা, কোন কোম্পানি তার ফেজের কোন পজিশনে রয়েছে, এই সমস্ত পয়েন্টস, মার্কেট সাইকেল, স্টক স্পেসিফিক সাইকেল, কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন, কোনো কোম্পানির ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, কোনো কোম্পানিতে কখন এন্ট্রি নিতে হয়, কখন এক্সিট করতে হয়, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে আমি শিখিয়ে থাকি। এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে এবং লাইভ মার্কেটেও আমাদের গ্রুপে আপনারা যে কোনো সময় লাইভ মার্কেটও সাপোর্টের ব্যবস্থা পেয়ে যাবেন। যদি ইন্টারেস্টেড থাকেন, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।